আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, বিগত কয়েক মাস ধরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বে আলোড়িত করছে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং লাখ লাখ মানুষ মারাও যাচ্ছেন। ঠিক বাংলাদেশেও একইভাবে করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশও আলোড়িত হচ্ছে, যে কারণে সরকার থেকে দেশের বিভিন্ন স্থানে লকডাউন করে ফেলেছে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানও লকডাউন করে দিয়েছেন। বিভিন্ন সেক্টরে লকডাউন খুললেও শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত লকডাউনের আওতাধীনই রয়েছে। কারণ এখানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করতে বা পড়াশোনা করতে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই লকডাউনের মাধ্যমে সরকারের নির্দেশনা আমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছে, যার কারণে আমাদের এই অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। আর আজকে এই প্রথম ক্লাসে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আসি আমরা উৎপাদন ব্যয় হিসাবে। উৎপাদন ব্যয় হিসাব সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে। কোনো পণ্য বা সেবা উৎপাদন করার জন্য কাঁচামাল থেকে শুরু করে ভোক্তা, বিক্রয় এবং ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে ব্যয়, নিরূপণ পদ্ধতি এবং প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বলা হয়। এখন এই উৎপাদন ব্যয় হিসাব যদি আমরা করতে যাই, তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে। আর উৎপাদন ব্যয় বিবরণী যদি আমরা তৈরি করতে যাই, তাহলে উৎপাদন ব্যয় বিবরণীটা কি এটা আমাদের জানতে হবে। উৎপাদন ব্যয় বিবরণী কাকে বলে এটাও আমাদের জানতে হবে। যে বিবরণীতে একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্যের মোট ব্যয়কে উৎপাদন এবং কার্যভিত্তিক বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেখানো হয়, তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় উৎপাদিত পণ্যের যে ব্যয় হয়, যে মোট ব্যয় হয়, তার উৎপাদন এবং কার্যভিত্তিক বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যে বিবরণী তৈরি করা হয়, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে উৎপাদন ব্যয় হিসাব যদি আমরা করতে যাই, তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে। এবং এই উৎপাদন ব্যয় বিবরণী যদি আমরা তৈরি করতে যাই, তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয়ের যে পদক্ষেপ বা ধাপ আছে, উৎপাদন ব্যয় বিবরণীর যে ধাপ আছে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা আসি উৎপাদন ব্যয় বিবরণীর ধাপ সম্বন্ধে বা পদক্ষেপ সম্বন্ধে। কোন একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাদের বিভিন্ন ভাবে খরচ হয়ে যেতে পারে। ঠিক তার উপর ভিত্তি করে এই পদক্ষেপকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ধাপ, সেটা হচ্ছে কোনো পণ্য যদি আমরা উৎপাদন করতে যাই, তাহলে আমাদের কাঁচামালের প্রয়োজন, যার কারণে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে। এখন এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট ওই সময়ে পণ্য উৎপাদন করতে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে সেটার পরিমাণ নির্ণয় করা। এখন এই পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখন এই পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি আমাদের প্রারম্ভিক কাঁচামাল, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি রানিং হয়, অর্থাৎ চলমান হয়, তাহলে আগের যে
নির্দিষ্ট হিসাবকাল অর্থাৎ নির্দিষ্ট সময় যে পণ্যগুলো উৎপাদন করেছি সেখানে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়েছিল তার সম্পূর্ণ কাঁচামাল ব্যবহার নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে সেই সময়ে যেটুকু পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়নি অর্থাৎ থেকে গিয়েছিল, ব্যবহার না করে রেখে দেওয়া হয়েছিল, সেই পরিমাণ কাঁচামাল এই হিসাব অর্থাৎ এই উৎপাদন এই সময়ে অর্থাৎ এই হিসাবকালে বা এই নির্দিষ্ট এই হিসাবকালে যখন এটাকে আমরা নিয়ে আসব তখন এটাকে প্রারম্ভিক কাঁচামাল হিসাবে নিয়ে আসব। বিগত হিসাবকালের বা বিগত যে নির্দিষ্ট সময় আছে সেখান থেকে অব্যবহৃত যেগুলো কাঁচামাল ছিল সেগুলোকে আমরা এই হিসাবকালে ব্যবহৃত কাঁচামাল হিসাবে অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল হিসাবে নিয়ে আসব। সেটার একটা মূল্য আছে, সেই মূল্য আমরা নির্ধারণ করব। তারপরে আমাদের হবে কি যে যতটুকু গত হিসাবকাল থেকে আমরা পেয়েছি ততটুকু কাঁচামাল দিয়ে আমাদের এই হিসাবকাল অর্থাৎ এই সময় নির্দিষ্ট সময়ে পণ্য উৎপাদন করা সম্ভব নয়, যার কারণে আমাদের আরো কাঁচামালের প্রয়োজন। তাই আমাদের আরো কাঁচামাল ক্রয় করতে হবে। যখন আরো কাঁচামাল ক্রয় করব তখন আমরা প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করব। এখন সেই কাঁচামাল ক্রয় করতে অনেক সময় দেখা যায় ওই কাঁচামাল নিয়ে আসতে যে বিভিন্ন পরিবহন খরচ, কুলি খরচ, প্যাকেজিং, বিভিন্ন খরচ হতে পারে। সেই খরচগুলো যদি হয় অর্থাৎ ওই কাঁচামাল ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হয় এই খরচগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে আমরা যোগ করব। তাহলে আমাদের প্রারম্ভিক কাঁচামাল অর্থাৎ আগের যে সময় আমাদের কাঁচামাল আগের সময় থেকে আমরা যেটা পেয়েছি সেটা এবং বর্তমানে যেটা কিনছে অর্থাৎ এই সময় যে কাঁচামালটা আমরা কিনছি সেটা এবং এই কাঁচামাল কেনার জন্য যে আনুষঙ্গিক খরচ হয়েছে সেই এই তিনটা আমরা যোগ করব। যোগ করে সমাপনী কাঁচামাল অর্থাৎ নির্দিষ্ট সময় পর অর্থাৎ এই হিসাবকাল শেষে আমাদের সব কাঁচামাল ব্যবহার নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনা বেশি। যতটুকু আমাদের বেঁচে যাবে অর্থাৎ যতটুকু আমাদের অবশিষ্ট থাকবে ততটুকু আমরা সমাপনী কাঁচামাল হিসাবে বাদ দেব। তাহলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ বা প্রথম ধাপ, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার প্রথম ধাপ। এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে আমাদের কি আছে? মুখ্য ব্যয়। দ্বিতীয় ধাপে আমাদের আছে হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়টা হচ্ছে প্রধান ব্যয় অর্থাৎ একটা কারবারের পণ্য একটা উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে গেলে প্রধান যে সমস্ত ব্যয় হয় অর্থাৎ 100%-এর মধ্যে 70-80 অর্থাৎ 70-80 ভাগ ব্যয় যেগুলো খাতে হয় সেইগুলো খাত সমূহকে বা খাতের সমষ্টিকেই আমরা মুখ্য ব্যয় বলি অর্থাৎ প্রধান ব্যয়। তো একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামাল এবং মজুরি বা শ্রম, প্রত্যক্ষ খরচ এইগুলো ব্যয় বেশি পরিমাণ হয়ে থাকে। তাহলে আমরা কাঁচামাল ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকে যদি আমরা মুখ্য ব্যয় যেতে চাই তাহলে আমাদের এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় ধাপ 1 অর্থাৎ পদক্ষেপ 1 এর সাথে আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি অথবা শ্রম প্লাস প্রত্যক্ষ খরচ। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যদি প্রত্যক্ষ মজুরি অথবা শ্রম এবং প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে আমরা দ্বিতীয় ধাপ পেয়ে যাব মুখ্য ব্যয়। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, দ্বিতীয় ধাপ হচ্ছে মুখ্য ব্যয়। তৃতীয় ধাপটা কি আমাদের? আমাদের তৃতীয় ধাপ হচ্ছে কারখানা উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। এখন এই দ্বিতীয় ধাপ থেকে অর্থাৎ মুখ্য ব্যয় থেকে আমরা যদি কারখানার ব্যয়ে যেতে চাই তাহলে আমাদের কারখানার যে উপরি খরচ অর্থাৎ পরোক্ষ খরচ, কারখানার যে পরোক্ষ খরচগুলো আছে, একটা পণ্য যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে শুধুমাত্র কাঁচামাল এবং শ্রম লেবার দিয়েই সেই পণ্যটা উৎপাদন হবে না। এই পণ্যটা
নিশ্চয়ই কোনো একটা কারখানাতে উৎপাদন করতে হবে, আর সেই কারখানার বিভিন্ন ধরনের উপরিব্যয় বা উপরিব্যয় থাকতে পারে, তা পরোক্ষ খরচ থাকতে পারে। যেরকম কারখানার লাইট, ফ্যান, আলো, বিদ্যুৎ, হ্যাঁ, কারখানার জ্বালানি, কারখানার ম্যানেজারের বেতন, অনেক ইটিসি। এগুলো আমরা পরবর্তীতে যখন সূত্র জানবো তখন আমরা এগুলো জেনে নেব। তো এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলবো কারখানার উপরি খরচ বা কারখানার উপরি ব্যয়। আমরা যদি মুখ্য ব্যয়ের সাথে অর্থাৎ ধাপ 2 এর সাথে কারখানার উপরি ব্যয়কে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কারখানার ব্যয় বা কারখানার উৎপাদন ব্যয়। 3 নম্বর ধাপ শেষ। এখন আমরা 4 নম্বর ধাপে আসব। 4 নম্বর ধাপে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয় অর্থাৎ কোনো একটা পণ্য যদি আমরা তৈরি করি, অর্থাৎ যেটা তৈরি হয়ে গেছে, কোনো অবশিষ্ট নেই, সম্পূর্ণ পণ্য, এই তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। পণ্য সম্পূর্ণ হয়ে গেছে, সেটার যে উৎপাদন ব্যয় হচ্ছে সেটা হচ্ছে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। এখন এর সাথে আমাদের 3 নম্বর ধাপ, এই 3 নম্বর ধাপের সাথে যদি আমরা প্রারম্ভিক চলতি কার্য যদি আমরা 3 নম্বর ধাপ অর্থাৎ কারখানার ব্যয়ের সাথে যদি 3 নম্বর ধাপ আমরা যোগ করি এবং সমাপনী চলতি কার্য এই 3 নম্বর থেকে বাদ দিই তাহলে আমরা পাবো তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। এখন এই প্রারম্ভিক চলতি কার্য অর্থাৎ চলতি কার্য জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। চলতি কার্য হচ্ছে এমন একটা পণ্যের অবস্থা যেখানে পণ্যটা পুরোপুরিভাবে তৈরি হয় না। ধরি আমরা একটা কলম তৈরি করলাম, আমরা একটা কলম তৈরি করতেছি। যদি আমরা কলম তৈরি করতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের এই কলম একবারে তৈরি হবে না, এগুলোর যত পার্টস আছে এগুলো এক এক করে একটা জায়গায় তৈরি হবে। যেরকম এটার যে হেড আছে এই হেডটা হবে এক জায়গায় তৈরি, হয়তো লিফ আছে এই লিফটা হবে এক জায়গায় তৈরি, এই বডিটা হবে এক জায়গায় তৈরি, পিছনের অংশটা হবে এক জায়গায় তৈরি। দেখা গেল যে এটা যত সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে বডি, তার চেয়ে হয়তো কম সময় লাগে লিফ, তার চেয়ে কম সময় লাগে পিছনের অংশ। যার কারণে কোনো পণ্য যদি আমরা উৎপাদন করতে চাই সমভাবে সবগুলো পার্টস সমানভাবে উৎপাদন হবে না, কম বেশি হবে। যেরকম যদি আমরা এই পেন হেড তৈরি করি, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে হেডের পরিমাণ হচ্ছে আমি 50,000 উৎপাদন করলাম। বডি যদি তৈরি করি সেটা 40,000 উৎপাদন করলাম। এই লিফটা যদি আমি তৈরি করি সেটা করলাম 60,000 তৈরি, আর পিছনের অংশ দেখা যাচ্ছে আমি 45,000 তৈরি করলাম। এখন আমি কয়টা তৈরি পণ্য পাবো? আমরা কয়টা তৈরি পণ্য পাবো? আমরা 40,000 তৈরি পণ্য পাবো, কারণ সর্বনিম্ন অর্থাৎ বডিটা আমার 40,000 তৈরি হয়েছে, তাহলে 40,000 হেডও আছে, আমাদের 40,000 লিফও আছে, 40,000 পেছনের অংশও আছে, তাহলে পরিপূর্ণ কলম আমি 40,000 পাবো। তাহলে আমার অবশিষ্ট থাকবে হেড 20,000, লিফ 10,000, পিছনের অংশ 15,000। এরকম যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে চলতি কার্য। এইগুলো তো আমরা ফেলে দেব না, এগুলো আমার একটা কষ্ট আছে। এই নির্দিষ্ট সময় হয়তো চলতি কার্যে পরিপূর্ণভাবে উৎপাদন হয়নি, শুধু হেড আছে, তাহলে এগুলো খরচ হয়েছে। সুতরাং এটা আমি পরবর্তী সময় যখন উৎপাদন করব এগুলো আমি চলতি কার্য প্রারম্ভিক চলতি কার্য হিসেবে নিয়ে যাব। আর এই সময় যেটা আমার এই সময় যদি বেঁচে যায় এটাকে আমি সমাপনী চলতি কার্য হিসাবে ধরব। ঠিক সেভাবে কারখানার ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্যকে আমরা যোগ করব, সমাপনী চলতি কার্যকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা পেয়ে যাব কি তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, অর্থাৎ কতটুকু পরিপূর্ণ পণ্য তৈরি হয়েছে বা সম্পূর্ণ
পণ্য তৈরি হয়েছে, সেটাই হচ্ছে হ্যাঁ এই সম্পূর্ণ পণ্য তৈরি হচ্ছে, সেটার জন্য কতটুকু পরিমাণ ব্যয় হয়েছে, সেটাই হচ্ছে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। 4 নম্বর ধাপ শেষ। এখন আমরা 5 নম্বর ধাপে যাব। 5 নম্বর ধাপে আমাদের আছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন কোন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য উৎপাদন করবে, সব পণ্য বিক্রয় নাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা কম, কিছু পণ্য অবশিষ্ট থেকে যায়। আমি যদি 40,000 এই পেন উৎপাদন করি, দেখা গেল আমার 35,000 বিক্রয় হয়েছে, 5,000 আমার অবশিষ্ট আছে, এটাকে আমি সমাপনের তৈরি পণ্যের মজুদ হিসাবে নির্ধারণ করব। আর আগের সময় ঠিক এই রকম ভাবে কিছু পণ্য তৈরি পণ্য অবশিষ্ট ছিল, বিক্রয় হয়নি, সেটা আমি এই সময় নিয়ে এসে যোগ করব। অর্থাৎ আগের সময় যেটা সমাপনী ছিল, এই সময় সেটা হবে প্রারম্ভিক মজুদ পণ্য, আর এই সময় যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে সমাপনী মজুদ পণ্য। তাহলে আমার এই তো বিক্রিত পণ্য, অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয় যদি আমরা নির্ধারণ করতে যাই, তাহলে আমাদের এই সময় যে পণ্য তৈরি হয়েছে এর সাথে আগের যে পণ্য ছিল সেটাকে আমরা যোগ করব, আর এখন যে পণ্যটা বিক্রয় আমার হয়নি সেটাকে আমরা বাদ দেব। যদি বাদ দিই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। অর্থাৎ যতটুকু পরিমাণ আমি বিক্রয় করছি, যতটুকু পরিমাণ পণ্য আমি বিক্রয় করছি, তার ব্যয় কতটুকু সেটা আমরা পেয়ে যাব, আর সেটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন এখান থেকে আমরা ষষ্ঠ ধাপে যাব। ষষ্ঠ ধাপে আমাদের আছে মোট ব্যয়। ষষ্ঠ ধাপে আমাদের আছে মোট ব্যয়। এখন এই পঞ্চম ধাপ থেকে যদি আমরা ষষ্ঠ ধাপে যাই, অর্থাৎ মোট ব্যয়ে যাই, তাহলে আমাদের এই পঞ্চম ধাপের সাথে দুইটা উপরি খরচ যোগ করতে হবে, বা উপরি ব্যয় বা পরোক্ষ খরচ যোগ করতে হবে। দুইটা পরোক্ষ ব্যয় কি? একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, একটা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। একটা পণ্য তৈরি করলেই কাঁচামাল কিনলাম, শ্রম দিলাম, ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, উৎপাদন করলাম, পণ্য সম্পূর্ণ তৈরি হয়ে গেল। কিন্তু এটাই তার শেষ ব্যয় নয়। এই কারখানাকে, এই লেবারদেরকে পরিচালনা করার জন্য একটা অফিস থাকবে, সেই অফিসে বিভিন্ন ধরনের ব্যয় হবে, সেটা পরোক্ষ ব্যয় বা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। অপরদিকে বিক্রয় বন্টন উপরি ব্যয়। আমি যদি একটা পণ্যকে বিক্রয় করতে যাই বা বিক্রয় করি, তাহলে এর পেছনে আমার অনেক ব্যয় হতে পারে, যেরকম একটা পণ্যের বিজ্ঞাপন, পণ্য নিয়ে যাওয়ার ভাড়া, বিক্রয় কর্মীর বেতন, এরকম অনেক ব্যয়, বিক্রয় করতে আমার অনেক ব্যয় হতে পারে। তো সেই ব্যয়গুলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং সেই বিক্রয় ও বন্টন উপরি ব্যয়কে আমরা পঞ্চম ধাপ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব। তাহলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। মোট ব্যয় পাওয়ার পর আমাদের লাস্ট যে ধাপ বা পদক্ষেপ আছে সেটা হচ্ছে বিক্রয়। এখন একটা পণ্যের যদি মোট ব্যয় আমরা পেয়ে যাই, সেই মোট ব্যয়ের সাথে আমরা যোগ করব মুনাফা। আর যদি ক্ষতি হয়, বাজারে আমি যত টাকা দিয়ে ওই পণ্যটা তৈরি করেছি, আমার যে খরচ হয়েছে, দেখা গেল বাজারে তার মূল্য অন্যান্য তার আনুষঙ্গিক মানে তার সমকালীন যে পণ্যগুলো আছে সেইগুলোর মূল্য তার চেয়ে কম, তাহলে আমার ক্ষতি হবে। তখন আমি আমার মোট ব্যয় থেকে সেটা বাদ দেব। আর যদি তার চেয়ে বেশি হয়, অর্থাৎ আমি তখন মুনাফা নির্ধারণ করে
এই মোট ব্যয়ের সাথে অর্থাৎ ষষ্ঠ ধাপের সাথে যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাব বিক্রয়। এই হচ্ছে আমার উৎপাদন ব্যয় বিবরণী তৈরি পদক্ষেপ বা ধাপসমূহ। এখানে লক্ষণীয় কিছু জিনিস আছে, যেরকম প্রত্যক্ষ খরচ অর্থাৎ কাঁচামালের খরচ, শ্রম, মজুরি, শ্রম, প্রত্যক্ষ খরচ, এই কয়েকটা প্রত্যক্ষ খরচ, এবং এখানে কিছু পরোক্ষ খরচ আছে, অর্থাৎ কিছু বলতে তিনটা পরোক্ষ খরচ আছে বা উপরিব্যয় আছে। একটা হচ্ছে কারখানার উপরিব্যয়, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা হচ্ছে বিক্রয় বন্টন উপরিব্যয়। এইগুলোর সমন্বয়ে আমরা পরবর্তীতে সূত্র ব্যবহার করে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। আর এই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় হিসাব পেয়ে যাব। এই উৎপাদন ব্যয় বিবরণী তৈরির দুটা নিয়ম আছে। একটা হচ্ছে সনাতন বা ব্রিটিশ মেথড, আর একটা হচ্ছে আমেরিকান বা আধুনিক মেথড। আমরা আমেরিকান বা আধুনিক মেথডটাই ব্যবহার করব, আর সেই অনুপাতে আমি এই পদক্ষেপগুলো সাজাইছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মনে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য তোমরা দোয়া করবে এবং আমি তোমাদের সবার জন্য দোয়া করি, যাতে এই মহামারীর সময়ে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি ও সুন্দর থাকি, এই কামনায়। আল্লাহ হাফেজ।